লাইভে যে লাইভটি দেখলে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন যে কেন আসছি। আর ইতিমধ্যে হয়তো আপনারা চিনেছেন আমার সামনে যিনি বসা আছেন, সিলেটের চাঞ্চল্যকর রায়হান হত্যা আপনাদের মনে আছে। 2020 সালের অক্টোবর মাসের 10 তারিখে রায়হানকে ধরে নিয়ে যাওয়া হয় সেই সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে, এবং সেখানে তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল এবং পরবর্তীতে সিলেট এবেজ ওসমানী মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। সব বিষয়ে কিন্তু আপনারা অবগত আছেন, কিন্তু সেই রায়হানের আজকে 2 বছর হয়ে গেছে তার মৃত্যু তারিখ। আমরা আজকে আসছি রায়হানের পরিবারের কাছে, রায়হানের মায়ের কাছে। আমরা জানবো যে মামলার অবস্থা কী এবং আজকের দিন তিনি কিভাবে পার করছেন, যেহেতু এই দিনে রায়হান এই পৃথিবী থেকে শেষ বিদায় নিয়েছে এবং নির্মম অত্যাচারের মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য এসেছি। আপনারা অনেকেই বলেছিলেন যে রায়হান হত্যা মামলার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী। তো আজকে আপনারা জানবেন রায়হানের মায়ের কাছ থেকে যে রায়হান হত্যা মামলার অবস্থা এবং পরিস্থিতি কী। রায়হানের মেয়ে আলফা এখনও পুরোপুরি সে হাঁটতে পারে, কথা বলতে পারে, তার বাবাকে খুঁজে সেই বিষয়গুলো আমরা রায়হানের মায়ের কাছ থেকে জানব। তো প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করি, রায়হান হত্যার পরে যে মামলা হয়েছিল সেখানে 5 জনকে আসামি করা হয়েছিল। আপনারা অবশ্যই জানেন যে প্রধান অভিযুক্ত আকবর প্রধান আসামি ছিলেন এবং সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন মামলা যখন হয়েছিল, এবং অন্য অন্য আসামি যারা ছিলেন এসআই আশেক এলাহি এবং কনস্টেবল হারুনুর রশিদ এবং টিটু ছন্ড দাস, হাসান উদ্দিন। তাছাড়া আরও একজন আসামি যারা যিনি মামলার প্রধান আসামি, ওনার আত্মীয় সুবাদে তিনি সাংবাদিক নোমান, তিনি এখনও পলাতক রয়েছেন। বাকি যে আসামিরা আছেন তারা আইনের আওতায় আছেন এবং বিচার শুরু হয়েছে। আপনারা জানেন যে বিচারও চলছে। তো আপনারা আজকে জানবেন যে আজকের আজ পর্যন্ত মামলার অবস্থা এবং পরিস্থিতি কী। তো আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আসলে যেহেতু রায়হানের শেষ বিদায়ের দিনটা ছিল আজকে 11ই অক্টোবর। তো এই দিনে তো আসলে আপনি মা হিসাবে আপনার জন্য অনেক কষ্টের, কারণ আপনার চোখের সামনেই কিন্তু আপনার তরতাজা ছেলেটা এই পৃথিবী ত্যাগ করতে হয়েছে। এটা প্রত্যেক মায়ের জন্য কষ্টর। মা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে এই কষ্টটা মাকে কুড়ে কুড়ে খাবে। আর কোনো মা চায় না মায়ের চোখের সামনে, মা জীবিত থাকা অবস্থায় সন্তানের লাশ চোখের সামনে আসুক, সন্তানকে কাঁধে তুলে কবরে পাঠিয়ে দেখে, এটা কোনো মা কোনো বাবা চায় না। তারপরও আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে ধৈর্য শক্তি দান করেন। হয়তো প্রায়ই আমরা যেতে পারতাম আপনার বাসায়, যখন আপনার বাসায় আমরা সাক্ষাৎকারের জন্য যাই, কোনো কিছু জানতে যাই, তখনই কিন্তু আপনি কষ্টে আরও জর্জরিত হয়ে যান। তো আমাদের বিবেকে অনেক সময় বাজে যে বারবার গিয়ে আপনাকে কষ্ট দিতে চাই না। তা আজকে নিরুপায় হয়ে আসতে হয়েছে, কারণ প্রবাসে থাকা অনেক বন্ধুরা দীর্ঘদিন থেকে বলছেন যে রায়হান হত্যা মামলার অবস্থা কী, যেহেতু এটা একটা আলোচিত মামলা। সেই মামলার অবস্থা যদি তারা না জানেন, তারা প্রবাসেও কিন্তু আন্দোলন করেছিলেন, তো সেটার অপেক্ষায় আছেন। তাই আজকে আপনার কাছে আসা যে আজকে রায়হান হত্যা মামলার 2 বছর পূর্তি উপলক্ষে আপনার আসলে অবস্থা কী এবং মামলার অবস্থা কী। তো যাই হোক প্রিয় দর্শক, পবিত্র জোহরের আজানের জন্য আমরা একটু ওয়েট করতে হবে। আজান শেষে আমরা আবার আসছি। তো যাই হোক, পবিত্র জোহরের আজানের সময়টা আমরা একটু বিরতি নিয়েছিলাম। আমরা আবারও ফিরে আসছি। আমরা রায়হানের আম্মা আছেন আমার সাথে, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে আসলে আজকে রায়হান হত্যার মৃত্যু তারিখ, এই তারিখে রায়হানকে শেষ বিদায় দিয়েছেন এবং আজকের দিন কেমন চলছে এবং মামলার অবস্থা কী। তো খালা, যেটা জানতে চেয়েছিলাম আমরা সেই কথাগুলো একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার যে আপনি এখনও আমরার আপডেট নোয়াত আইন এবং আরও যত ইউটিউব চ্যানেল হল আছেন, এরাও সব এখনও আমার আপডেট নোয়াত আইন যে মামলাটা কী পর্যায়ে আছে, আর ভবিষ্যতে মামলাটার এই আসামিরার ফাঁসি হইবনি, বিচারটা আমরা সুষ্ঠু পাইমুনি, ওখান নিয়ে বারবার আপনারা সবাই আমার কাছে জানতে চান। কিন্তু এতদিন আমার যে আগের জজ সাহেব ছিলেন, উনি দ্রুত ওই সাক্ষীগুলা নিয়েছেন। প্রায় 45 জন সাক্ষী চলে গেছে, 69 জন সাক্ষীর মধ্যে 45 জন হয়ে গেছে। হঠাৎ করে উনাকে বদলি করানো হয়ে গেছে। আজ প্রায় 2 মাস থেকে আমরা মামলাটা স্লো হচ্ছে। মামলাটা এখন বন্ধ, কারণ জজ সাহেব উনি আসছিলেন, কিন্তু উনি
সবার সামনে সবার সাথে সাক্ষাৎ করে আবার ছুটিতে চলে গেছেন। শুনছি আগামী সপ্তাহে উনি আবার আসবেন, চালু করবেন মামলাটা। তবে আজ 2 বছর হয়ে গেছে, দেখেন আপনারা, আজ থেকে 20 সালে, আজকে 22 সাল, 10ই অক্টোবর। কিন্তু আমার বাচ্চাটা 20 সালের 10ই অক্টোবর রাত, 11ই অক্টোবর রাত আমার বাচ্চারে কোনো ওয়ারেন্ট নাই, কোনো কেস নাই, কোনো মামলা নাই, কোনো ইস্যু নাই। কোন অবস্থায় তারা আমার বাচ্চাটারে, কোন কারণে আমার বাচ্চাটারে ধরিয়ে নিল। কিন্তু মানুষ যখন পুলিশের কাছে যায় কি, তখন মানুষে মনে করে যে আমি তো হেফাজতে গেছি, আমি তো হেফাজতে আসছি। তেমনি মনে হয় আমার রায়হানে মনে করছে যে হয়তো আমারে পুলিশে ধরিয়ে নিছে, কোনো কিছু জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু পুলিশের মধ্যে যে এত, তারা যে এত এই খাকি পোশাকটা পরে তাদের মধ্যে যে এত মনোসাহস চলে আসে। এই দেখেন, তারা পুলিশরা খাঁটি পোশাক পরে, তারা ইয়াবা ব্যবসায়ী করে, তারা ছিনতাই করে, তারা চাঁদাবাজি করে। আমার রায়হানে দেখিয়ে আপনারা সবে মিলে যে ক্রাইম সিমে একটা অনুষ্ঠান করছে, তারা এইটাই পাইছে যে রায়হানদের দরিয়া নিছে, দরিয়া নিয়ে টাকা দাবি করছে, উপস্থিত দাবি করছে টাকা। তার কাছে এত টাকা ছিল না যতটুকু দাবি করছিল। এই টাকা দিতে দেরি করতে গিয়া রায়হানদের তারা মারিয়াই পালাই দিছে, এটা ক্রাইম সিম থেকে কোয়া হয়েছে। তবে আমি সঠিক জানি না আমার রায়হানের খেলে তারা ধরিয়ে নিছে, এবং নিল যখন আমার কাছে টাকা দাবি করলো, আমি টাকা নিয়ে যাইতে যাইতে তারা খেলে আমার বাচ্চাটারে মারি ফালাই দিল। এটাই আমার প্রশ্ন সব থেকে। তারা তো মাত্র 10,000 দাবি করছিল, তারা যদি আমার কাছে 50,000ও দাবি করতো আমি কিন্তু দিতে প্রস্তুত। আমার একটা মায়ের কাছে টাকা বেশি নয়, তার সন্তানটাই বেশি। একটা মায়ের কাছে টাকার শুল বলতে পারে, সে তার সন্তানের শুল বলতে পারে না। দেখেন, আজ 2টা বছর, আজ 2টা বছর হয়ে গেছে। আজ 2 মিনিটের জন্য আমি বলতে পারি নাই, কিন্তু 2টা বছর কেমনে যে চলছে, আর কত জীবনে এরকম থাকবে জানি না। তবে আমার মনের মাঝে আশা ছিল যে বিচারটা যদি আমি পাই, আমার রায়হানের খুনিরার বিচার যদি, ফাঁসির রায়, বিচারটা যদি পাই, অন্তত আমার রায়হানের আত্মা শান্তি হইব, আমার মন শান্তি হইব, জনগণ খুশি হইব। এবং যত দিন যাচ্ছে আমার আলফাটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমার আলফা যখন আমারে প্রশ্ন করে যে দাদু আব্বু কোথায়, আমারে বারবার প্রশ্ন করে দাদু আব্বু কোথায়, আমি তার কোনো উত্তর দিতে পারি না। আর এই প্রশ্নতে আমারে আরো বেশি করে আমার মনেরটা কষ্টটা বাড়াচ্ছে। এই প্রশ্নটা বেশি করে আমার মন থেকে আরো কষ্ট বাড়াচ্ছে। জানি না আগামীতে কি হবে। তারপরও বলবো, এই যে আমাদের মামলাটা যদি যত সকাল নিষ্পত্তি হয়, যত দ্রুত এদেরকে বিচারের রায়, ফাঁসির রায় হয়, তবুও তাড়াতাড়ি আমার মনে হয় মনটা কিছু না কিছু শান্তি হইব। আর একটা কথা, এই যে খুনিরা আকবর, আশিক এলাই, হারুনুর রশিদ, টিটু চন্দ্র, আহসানুদ্দিন, ওরা তার জেলের ভিতরে আছে, ঠিক আছে, কিন্তু ওদের যে আত্মীয় স্বজনরা, এই আত্মীয় স্বজনরা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে বারবার হয়রানি করতেছে। এবং এই যে দেখেন, আমাদের রায়হানের যতজন সাক্ষী ছিল, সেই সাক্ষীদের বারবার হয়রানি করছে, বিভিন্ন মূলক বিভিন্ন রকম মামলা দিয়ে বারবার হয়রানি করছে। এখন আমার রায়হানদের তারা মারলো, এইটা চাক্ষুষ প্রমাণ। এই প্রমাণ দিতে গিয়ে যারা সাক্ষী দিচ্ছে, এদেরকে যে হয়রানি করা হচ্ছে, কিন্তু এই রকম যদি ঘটনা হয় তাহলে তো আর যত সাক্ষীরা আছে সবাই তো ভয় পাচ্ছে।
এবং তারাও বলছে যে আমাদের জানের নিরাপত্তা নাই। তারা প্রশাসনের লোক দিয়া, তারা তাদের আত্মীয় স্বজন দিয়া বারবার হুমকি দেওয়া হচ্ছে। তারা কিন্তু জেলের মধ্যে খুনিরা, কিন্তু তাদের এত দাপট, তারা তাদের বাইরের মানুষ দিয়া হয়রানি করাচ্ছে আমাদেরকে। এবং এই যে দেখেন, এই আকবর হাসানুদ্দিন নামে একজনে সাক্ষী দিছিল যে সে নিজের কানে শুনেছে রায়হানরে মারতেছে এবং সে নিজে দেখেছে। অথচ তারে দেখেন জেল গেটে নিয়েছিল বিভাগীয় মামলা আকবরের সাথে দেখা করানোর জন্য। তখন আকবরে নিজের মুখে স্বীকার আসছে যে আমি যখন বাইরইমু, যতজনের সাক্ষী দিছেন বা এই যে রায়হানের মা, রায়হানের চাচা, যতজনে আমার নামে এইরকম করতেছেন, আমি যখন বাইরইমু, একদিন না একদিন তো বাইরইমু, বাইর হইলে তখন আমি তাদেরকে দেখে ছাড়মু। তাহলে এইরকম কথাবার্তার মধ্যে আমাদের জানের কি নিরাপত্তা আছে? আমি তো মনে করি যে আমার জানের নিরাপত্তা নাই। সে কি এখনো ভাবছে যে সে জেল থেকে বের হবে? জি, সে এটা ভাবে? সে এইটা ভাবে। এবং রায়হানের চাচাকেও তারা এই হুমকি দিয়েছে যে আমরা যখন বাইরে হইমু তখন দেখিয়ে ছাড়মু। এবং এই হাসানুদ্দিন সে নিজেও বলবে যে এইটা সত্য কি মিথ্যা, তাকেও বলছে যে আমি যখন জেল থেকে বাইরে। আসাদুদ্দিন যে আপনার মামলার সাক্ষী, জি, রায়হানের মামলার আমার সাক্ষী, মামলার সাক্ষী ছিল, 7 নম্বর সাক্ষী যে ছিল। কুতুবুল্লাহ মার্কেটের কুদরতুল্লাহ মার্কেটে সে যে থাকতো, সে নিজের চোখে দেখছে এবং কানে কানে শুনছে, শুনছে। সেই সাক্ষী। সেই সাক্ষী তাকে জেল গেটে নিয়েছিল বিভাগীয় মামলায়। আচ্ছা, জেল গেটে তাদের সাথে নিয়ে সরাসরি প্রশ্ন করছিল যে তুমি সত্যি দেখছো কি না তাদের সামনে। তখন সে নিজে বলছিল আমি সত্যি দেখছি। আসামিদের সামনে নিয়ে। আসামিদের সামনে নিয়ে, আকবরের সামনে নিয়ে। তখন সে সেইখানে আরও সাক্ষী ছিলেন, কোতোয়ালি থানার ওসিও ছিলেন, আরও সাক্ষী ছিলেন, ওদের সামনে জিজ্ঞাসা করছিল। তখন আকবরে নিজের মুখে স্বীকার আসছে যে আমি যখন জেল থেকে বাইর হইমু তখন আমি সবাই এক এক করে দেখে ছাড়মু। আমার উপরে যে এতটুকু এটা আপনাকে কে বললো? এইটা হাসানুদ্দিন বলেছে। হাসানুদ্দিন। হাসানুদ্দিন বলেছে এবং হাসানুদ্দিন এইটা আমাকে বলেছে যে আমি একটা জিডি করার জন্য সে এইরকম ওই কিতার মধ্যে হুমকি দামকি দিচ্ছে। হুমকি থামকি দিচ্ছে এবং সে বয়ে আছে। তাই আমাকে বলছিল যে আমি তার সাথে মিলে আমি একটা জিডি করতাম। তো আমি এখনও জিডি করি নাই, কিন্তু হাসানুদ্দিন করেছে জিডি। আমিও আজকালের মধ্যে জিডি করব। সত্যি তো, কারণ আমাদের জানেন নিরাপত্তা নাই, আমরা তো জিডি করতেই হবে, কারণ এরা যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করতে পারে। তাই আমরা জিডি করব। আর আরেকটা জিনিস দেখেন, আসামির গাড়ি করে কোনো লোক অন্য কোনো আসামি নিয়ে আসে না প্রিজন ভ্যানে করে, কিন্তু এই আসামির গাড়ি করে আসামির আত্মীয় স্বজনরা চলে আসে। কোন সময় তারা গাড়িতে উঠে জানি না, এখানে এসে নামে এবং যখন ওই আসামিদেরকে নিয়ে যায় তখন এই প্রিজন ভ্যানে করে আসামির ভাই, আকবরের ভাই, হারুনের বউ, আবার আশিক এলাহির বউ, টিটুচন্দ্রর বউ, আকবরের ভাই একসাথে এই গাড়ি করে আবার যায়। এটা কি মানে নিয়ম? আসামির আসামির প্রিজন ভ্যানে, আসামির গাড়িতে, গাড়ির যে গাড়িতে পুলিশ বসার যে জায়গাটা আছে, মানে এরারে ভিতরে ঢুকে ফেলে। যেখানে আসামি ভিতরে ঢুকে যায় তখন এদেরকেও ভিতরে ঢুকাবে আসামির সাথে। আসামির সাথে। তো ঢুকে ফেলে তারপর তারা বাইরে দিয়ে তালা মারে। তা আমার এইটাই এরা যদি অর্ধেক রাস্তায় এটা গিয়ে কিভাবে জানলেন আপনি? এটা আমার নিজের চোখে আমি দেখছি, দোতলা থেকে আমি ভিডিও করছি আমার মোবাইলে। ভিডিও আছে আপনার কাছে? জানলাম না, এটা প্রায় 3 মাস আগের ঘটনা। এইটা নিয়ে জানলাম না ভিডিও এখানে আছে কি না, জানলাম না, আমি সঠিক কইতে পারি না। তবে আমি ভিডিওটা করছি, দোতলায় রেখে ভিডিও করছি। এ নিয়ে আমি আবার আমাদের কমিশনার যে নিসারুল আরিফ, ওনার কাছে আমি একটা বক্তব্য লিখিত দিছি যে এইটা এই লিখিত দিয়েছি। এবং জালালাবাদ ওসি সাহেবের কাছে, জালালাবাদ থানার ওসি সাহেবের কাছে এইটাও আমি, না এসআই নাকি ওসি, ওসি সাহেব মনে হয়, ওনার কাছেও আমি এই বক্তব্যটা তুলে ধরছি যে আসামির সাথে আসামির আত্মীয় স্বজনরা আসামির গাড়িতে কিভাবে যায়, এইটা নিয়ে আমি তাদের কাছে বক্তব্য ধরছি যে এইটা তো ঠিক নাই। কারণ এদেরকে যাওয়ার পর রাস্তায় যদি ওদের পণ্যের বুরকা পরাইয়া তাদেরকে শাড়ি দিয়ে রাস্তা এরা লামছে বলিয়া, তখন তো আসামি পালিয়ে যাবে। আকবর যখন একবার পালিয়ে গেছিল, তাকে আমাদের ফরুদ্দিন সাহেব অনেক চেষ্টার বিনিময়ে উনি ধরছেন। এখন যদি চলে যায়, এখন কে ধরবে? আর এখন একবার যখন পালিয়ে গেছে তাদেরকে ধরা হয়েছে, এইবার যদি পালিয়ে যায় আর তাদেরকে ধরা যাবে না। কারণ এই যে তাদের
আবদুল্লাহ আল নুমান তাদের সাথেই ছিল। এই নুমান যে পালিয়ে গেছে তাকে কি ধরা হয়েছে? এখনও তো ধরা হয় নাই। সে কেউ বলছে প্যারিস গেছে, কেউ বলছে দুবাই গেছে, কেউ বলছে সাউথ আফ্রিকা গেছে, কেউ বলছে অস্ট্রেলিয়া গেছে। এখন পর্যন্ত তার কোনো হদিস পাচ্ছে না। তাহলে এই আসামিগুলারে যদি রাস্তায় গিয়ে তাদের বউর বুরকাগুলা পরাইয়া শাড়ি দেয়, তখন পুলিশ বলবে যে আমরা তো মনে করছি আসামির লোক আত্মীয় স্বজন গেছে, কিন্তু আসামি যদি শাড়ি দেয় এইখানে, তাইলে তো আসামি আর ধরা যাবে না। এই বিষয়ে আপনাদের আপনাদের যারা আইনজীবী আছেন তাদের সাথে কি আপনি কোনো কথাবার্তা বলেছিলেন, বা এই বিষয়ে তারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমি আইনজীবীদের সাথে কথা বলি নাই। আমি বলেছি শুধু নিসারুল আলিফের কাছে, পুলিশ কমিশনার, উনাকে আমি লিখিত বক্তব্য দিছি, এবং ও জালালাবাদ থানার ওসিকে আমি বলছি। তো উনারা বলছেন দেখে নেবেন। তখন কোর্টের জিয়ার উনি বলছেন যে উনারাও দেখবেন এখন থেকে। আর যখনই আমি দেখব যে এইরকম কোনো ঘটনা আবার তারা গাড়িতে তুলছে, সাথে সাথে আমি তাদেরকে ইনফর্ম করতাম। আমি করার জন্য তারা বলেছেন। বলেছেন, তখন আমি বলছি ঠিক আছে। এখন আজকে দেখেন আমার রায়হানের মৃত্যুর প্রায় 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমরা জায়গায় জায়গায়, মসজিদে এবং এই মাদ্রাসায়, এতিমখানায় আমরা দোয়া মহফিল করাইছি, এবং কিছু এতিম মিসকিন দেখিয়া কিছু ত্রাণ বিতরণ করছি। আমরা মানববন্ধন করতাম চাইছিলাম, কিন্তু আজকে আমি মানববন্ধন করি নাই, আজকে করব না। তবে আমার মামলাটা স্লো হয়ে যাচ্ছে, দিন দিন আমার মামলাটা স্লো হয়ে যাচ্ছে। আমি অপেক্ষা করব আমার মামলার। তখন আমি যদি দেখি আমার মামলাটা স্লো হয়ে যাচ্ছে, আমি মামলার কোনো বিচারের কোনো অগ্রগতি পাচ্ছি না, তখন আমি আবার আমার সারা বাংলাদেশের জনগণ নিয়ে, আমি সিলেটবাসীরে নিয়ে আমি আবার মানববন্ধনে নামতে প্রস্তুত আছি। আর আমার মামলাটা যাতে এই খুনিরার ফাঁসি হয়, এই খুনিরার যদি ফাঁসি হয়, আপনারা দেখবেন ফেসবুক খুললেই পাবেন, এই যে পুলিশরা একদম সরাসরি এই সুনামগঞ্জের একটা ছেলেরে দরিয়া নিয়ে মারলো, ঢাকায় একটা ছেলেরে মারলো, জামালপুরে একটা ছেলেরে মারলো, বারবার জায়গায় জায়গায় দেখা যায় পুলিশরা ডাইরেক্ট ওপেনলি মারছে। এই খাকি পোশাকটা পরার পর তারা যে সাহসটা পায়, এই সাহসের কারণেও তো তারা মারতেছে, এবং তারা দেখতেছে পুলিশের কোনো যাবজ্জীবন হচ্ছে না, পুলিশের কোনো ফাঁসির অর্ডার হচ্ছে না, পুলিশরা কয়েকদিন জেল কেটে বাইর হয়েছে। তাই মনে করছে যে তারা আমরা মারলে তো কি হবে, আমরা তো কয়েকদিন আমরা কষ্ট করব, পরে তো আবার বাইরে হইতে পারবো। যেমনি আকবর এখন বলছে যে আমি তো বাইরে হইব, বাইরে হইলে দেখবো রায়হানের মাকে, রায়হানের চাচাকে, এই হাসানুদ্দিনকে হুমকি দিচ্ছে, তেমনি হলো তারা তো এই সাহস নিয়েই তো তারা এখন পর্যন্ত তারা আছে। তাহলে এই পুলিশের বিচার হয় না বলেই তো তারা এই সাহস করতেছে, নাইলে তারা কি এই সাহস করতে মানে পারতো? এখন আপনি বলছেন যে এখনো প্রধান আসামি সে আশা করছে যে জেল থেকে সে, বের হবে হ্যাঁ, এবং তার কিছু হবে না। সে এইটাই আশা নিয়ে তার মানে বসে আছে। এই কথা দিয়ে কি সে বোঝাতে চায় যে সেই হত্যা করেনি, এটা বোঝাতে চায় নাকি নাকি না, সে যে আপনি কি হত্যা মনে করেন? করেছে, সে সেইটা হত্যা করেছে বলে সে স্বীকার আসছে। কেমনভাবে আমি বলবো, রায়হানের চাচাকে নিয়ে একটা হোস্টেলের মধ্যে তার খালাতো ভাই দিয়ে আরও 2-1 জন মানুষ দিয়ে রায়হানের চাচাকে একটা হোটেলে রেখে বলছে যে আমি 50 লাখ টাকা দিমু, তোমরা আমার এই বিচারটা যাতে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন দিয়ে, সে 50 লাখ টাকা সে অফার করছে, আমরা তা থেকে আমরা বিচার থেকে বাদ দিতাম, কেস থেকে এটা বাদ কিভাবে দিতাম নিল ওনাকে? উনাকে। রায়হানের চাচাকে কিভাবে নিল? রায়হানের চাচার বন্ধুকে দিয়ে, আকবরের খালাতো ভাই দিয়ে, এইরকম মানে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আমার আছে তাদের আত্মীয় সাথে কথাবার্তা বলার সুযোগ করে দিয়েছে। কথাবার্তার সুযোগ করে উনাকে একটা হোটেলে নিয়ে বসে অফার দিয়েছে 50 লাখ টাকা দিতে। 50 লাখ টাকা দিলে তার মামলাটা আমরা তুলে আনতাম। তা সে যদি মারবেই না, সে যদি মারেই নাই, তাহলে সে এইটা কেন অফার দিল? সে নিশ্চয় মারছে বললেই তো সে এইটা অফার এর দিছে। মধ্যে তো অনেক তো তদন্ত আর হচ্ছে, বা তারপরে এই যে আদালতেও তো অনেক প্রমাণ আসছে। বারবার যে ও তদন্ত করতেছে, ঢাকা থেকে বিভাগীয় মামলা আসছে, আসিয়া এই তদন্ত করতেছে, ঢাকা থেকে মানুষ আসছে, আসিয়া তদন্ত করছে, সিলেট থেকে বিভাগীয় মামলা হয়ে তদন্ত করছে, বারবার তদন্ত হচ্ছে। তদন্তর পর দেখা যাচ্ছে হারুনে কিভাবে মারছে, হারুনে মারতে মারতে টিটুচন্দ্র ধরছে, হারুনে আমার ছেলের নখগুলা পেলাস দিয়া উকড়িয়ে টানিয়ে আনছে, আশিকে লাইয়ে দড়িয়ে আনছে, আশিকে লাইও বলছে পায়ের তলায় মারো, কিচ্ছু হবে না। আকবর মারতে গেছে, কুতুবুদ্দিন আকবরকে আটকাচ্ছে,
তখন কুতুবুদ্দিনকে আকবর বলছে যে সামনে দিয়ে গুল্লি মারবো, পিছে দিয়ে বাইর হইবে, তোমরা কেউ এই মাইরির কথা শিকার আসবে না। এত চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও জানি না এই আওলাদ হোসেন কেন 69 জন সাক্ষী দিল, মারলো 4 জন মানুষে। এই আওলাদ হোসেন কেন 69 জন সাক্ষী দিল, দিয়ে কেন আমার এই মামলাটাকে নষ্ট করার জন্য এত সাক্ষী বারবার যদি এক একজন এক এক রকম সাক্ষী করে, তখন আমার মামলাটা নষ্ট হয়ে যাবে। তো এই মামলাটা নষ্ট করার জন্য পিপিআই আওলাদ হোসেন এত সাক্ষী দিছে 69 জন, মারলো 4 জনের চাক্ষুষ প্রমাণ মিলল। এই এসি ইয়েতে সিসি ফুটে উঠলো, এই ড্রাইভারগুলো সাক্ষী দিল। তার রুমের ভিতরে যে পুলিশগুলো ছিল, কুতুবুদ্দিন, শামীম, এর বাদে এই কি আরও 2-1জন নাম আমার মনে হচ্ছে না সবাই নাম, তাওহিদ, সবাই সাক্ষী দিল যে এই 4 জনে মারছে। তাহলে 69 জন সাক্ষী আওলাদ হোসেনে দিল, আর এই 69 জন সাক্ষী নিতে নিতে গিয়ে কবে যে সাক্ষী নেওয়া শেষ হবে আর কবে যে আমার মামলাটা নিষ্পত্তি হবে, আমি তো এখন আশাই ছেড়ে দিছি। তারপরও আমি বলবো যে এত সাক্ষী নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা মেন যে সাক্ষীগুলা, এই মেন সাক্ষীগুলা নিছেন, আর 4-5 জন মেন সাক্ষী আছে, এই 4-5 জন মেন সাক্ষী নেন, নিয়ে আমার বিচারটা শুরু করেন। আমার বিচারের রায়টা যেন দেখে জনগণ খুশি হয়, এবং এই আরও যে পুলিশগুলা আছে এই পুলিশগুলা যেন আমার রায়হানের বিচারটা দেখে এইরকম কাণ্ড আর না করে, এবং আমার রায়হানের মতো আর কোনো ছেলে যেন এইভাবে জীবন দিতে না হয়। আর আমি মা রায়হানের আমার মতো মেয়ে যেন আর সারা জীবন দুঃখে দুঃখে না মরে। আর আমার আলফা যে এতিম হয়েছে, দেখেন আমার আলফা বাবা ডাক শোনার আগে, বাবা ডাক বলবার আগে, বাবা ডাকার আগে তার জীবনটা বাবা ডাক নিভে গেল। এই বাবা ডাকটা তার জীবনে আর কবে আসবে সে কি আর কোনোদিন ফিরে আসবে? মা মারা গেলে হয়তো বাবা বিয়ে করলে আবার মা আসে, কিন্তু বাবা তো আর আসে না। তাই এই যে আমাদের প্রধানমন্ত্রীর বাবাকে তারা মারলো, আমাদের প্রধানমন্ত্রী তো উনি নিজে বিচার করিয়েছেন উনার যত খুনিরা ছিল। আমি চাইমো আমার ছেলের খুনিরার বিচার হচ্ছে না, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী সবাই যেন বিবেচনা করে এই হত্যাকাণ্ডে। এই যে হত্যাটা তো শুধু সাধারণ হত্যা নয়, এইটা তো সারা বিশ্বের আলোচিত হত্যা। এই হত্যাকাণ্ডটা উনি যেন নিজের সুদৃষ্টিতে দেখে এবং আমাকে দেখে উনি যেন বুঝতে পারে একটা মায়ের আর্তনাদ সারা জীবনের জন্য কান্নাটা শুরু হয়েছে, এই কান্না তো আর জীবনে নামবে না। আর বিচারটা যদি পাই হয়তো কিছু না কিছু মনে শান্তি পাবো, এইটাই আমার আশা। আজ তার 2 বছর, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঘটনাটা মনে হয় কালকে রাত্রেই হয়েছে। দেখেন আমার বাচ্চা 2 বছর হয় মারা গেছে, তার আড্ডি গুড্ডি মাটির সাথে মিশে গেছে, ধুলির সাথে মিশে গেছে, কিন্তু আমার মনে হয় এই খুনির আর এখন পর্যন্ত একটা পশমও উঠে নাই। কারণ তারা যেইভাবে হাসতে হাসতে, তারা যেইভাবে লাজে উঠে, তাদেরকে মনেই হয় না তারা খুনি, তাদেরকে মনেই হয় না তারার কোনো রায়, বিচারের রায় অন্যরকম হবে। তারা তো মনে করতেছে তারা বেঁচে যাবে, হয়তো ওরা কোনো আশ্বাস পাইছে। আর নাইলে তারা না হয় কেন এই কথা বলবে যে আমরা বাইর হইলে আমরা দেখবো রায়হানের চাচাকে, মাকে, আর যতজনের সাক্ষী দিচ্ছেন এদেরকে দেখিয়ে ছাড়বো। আর তারা ভিতরে থেকে তাদের বাইরের মানুষ দিয়ে, প্রশাসনের মানুষ দিয়ে কেন সাক্ষীদেরকে বিভিন্ন হয়রানিমূলক করতেছে, এটা নিশ্চয়ই তাদের মনের সাহস আছে বলেই তো এইরকম করতেছে। তাই আমি জোর হাত করে বলছি যে আমার এই বিচারটা যেন আমাদের পুরাতন জজ সাহেব, উনি রহিম সাহেব খুব ভালো ছিলেন, উনি দ্রুত বিচারটা শেষ করার চেষ্টা করছিলেন, কিন্তু উনাকে হঠাৎ করে বদলি করানো হয়েছে। নতুন যিনি আসছেন উনার সাথে আমার এখনো দেখা হয় নাই। আমি বলবো নতুন যিনি আসছেন উনি আমার এই রায়হানের বিচারের জন্য যেন সুষ্ঠু বিচারটা করে দেখান উনি বাংলাদেশের মানুষকে, যে এখনো বাংলাদেশে বিচার আছে। আর যতদিন এদের বিচারটা নিষ্পত্তি না হয় ততদিন যেন
কোনো কোর্টে যাদেরকে জামিন না দেওয়া হয়, বেল না দেওয়া হয়, আমি এর বিচারের শেষ না দেখে আমি ছাড়বো না। আমি যদি যতদিন জীবিত আছি, প্রয়োজনে আমি হাইকোর্ট যাইব, আমি সুপ্রিম কোর্ট যাইব, যেইখানে যেতে হয় আমি যাব, কিন্তু আমার ছেলের শেষ দেখে আমি ছাড়বো। এইটাই আমার শেষ। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সন্তানহারা মায়ের আহাজারি আমি শুনছি, কষ্ট অনেক লাগেই আর লাগবেই। মায়ের চোখের সামনে সন্তানের লাশ, এটা কোনো মা সহ্য করতে পারে না, কোনো মানুষ সহ্য করতে পারে না। যে মায়ের চোখের সামনে তরতাজা একটি ছেলের লাশ কিভাবে মা দেখবে, আর কিভাবে মা দেখছে, কী করে মা সহ্য করছে, এটা সেই সময় আমরা ভাবছিলাম, এখনও আমরা ভাবছি। আজকে রায়হানের মৃত্যুর তারিখ 2 বছর হয়ে গেছে। রায়হানের মৃত্যুর আপনারা জানেন 2020 সালের অক্টোবর মাসের 10 তারিখে রায়হানকে ধরে নিয়ে যাওয়া হয় সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে। সেই সময়কার ইনচার্জ ছিলেন এসআই আকবর। 11ই অক্টোবর সকালে সিলেট এবেজি উসমানী মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়, বিচারের দাবি। সেই সময় সুযোগে আকবর পালিয়ে যান ভারতে, এবং পরবর্তীতে একই বছরের 9 নভেম্বর সিলেট কানাইঘাটের ডোনা সীমান্তের দিকে তাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এরপরে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছিল 2021 সালের 5ই মে, এবং বর্তমানে মামলার অবস্থা এমন অবস্থা আছে যে 44 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রায়হানের স্ত্রী, রায়হানের মা, রায়হানের চাচা সহ 44 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে। আরও যারা সাক্ষী রয়েছেন তাদের সাক্ষীও নেওয়া হয়েছে। রায়হানের মা এখানে বলেছেন যে এত সাক্ষী নেওয়ার কি দরকার ছিল, যারা চাক্ষুষ প্রমাণ, যারা দেখেছেন, যারা কাছে ছিলেন, তাদের সাক্ষী নিলে হয়। কিন্তু মামলাকে লম্বা করার জন্য, মামলাকে হয়তো উল্টো দিকে নেওয়ার জন্য এত সাক্ষীগুলো তারা রেখেছেন। তো সেটা হয়তো আইনজীবী যারা আছেন তাদের পক্ষে কাজ করছেন, তারাও বুঝবেন, হয়তো বা তারাও কথাবার্তা বলবেন আইনের মাধ্যম দিয়ে। এবং যারা এই মামলার বিচার করবেন, বর্তমানে যিনি বিচারক আছেন ওনার কাছেও তিনি দাবি করেছেন যে বিচারটি যেন দ্রুত শেষ করা হয় এবং দোষীদের দোষী সাব্যস্ত করে যেন তাদের শাস্তি হয়, এই আশা করছেন তিনি, এবং এই সুদৃষ্টি কামনা করছেন বিচারকের। তো প্রিয় দর্শক, আমরা আসলে অনেক সময় অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি, কিন্তু কিছু কিছু ঘটনা আছে যেটা আমাদের প্রত্যেককে কাঁদায়। আপনারা জানেন যে 2020 সালটা একটি ভয়াবহ অবস্থা ছিল। একদিকে ছিল করোনা, অন্যদিকে ছিল রায়হান হত্যা মামলা। সব মিলিয়ে এই 2020 সালটা সিলেটবাসীর জন্য অনেক কষ্টের ছিল। 2020 সালে 4বারও কিন্তু বন্যার পানি এসেছিল, তারপরও কিন্তু থেমে থাকেনি রায়হান হত্যার বিচারের দাবি। আপনারা দেখেছেন গ্রামে, শহরে, হাটে, ঘাটে, মাঠে, শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গাতেই কিন্তু রায়হান হত্যার বিচারের দাবি জানানো হয়েছে। ঘরে বসে বসে মা বোনেরাও কিন্তু বিভিন্নভাবে তারা তাদের দাবিগুলো তুলে ধরেছেন। পাশাপাশি বিশ্বের বেশ কিছু দেশে সেই সময় দাবি তুলেছিলেন, বিশ্বের বেশ কিছু দেশ থেকে সেই সময় মানববন্ধন এবং দাবি করেছিলেন যে রায়হান হত্যার সুস্থ বিচার আমরা চাই। আর সেই রায়হান হত্যার বিচার এখন কোন পর্যায়ে আছে, বর্তমানে কিভাবে আছে, সেই বিষয় জানার জন্য আপনারা অনেকেই আমাদেরকে নক করে থাকেন, বিভিন্নভাবে আপনারা জানার চেষ্টা করছেন। দেশ এবং দেশের বিভিন্ন জেলা থেকে, তাছাড়া দেশের বাইরে থেকে আমরা চেষ্টা করেছিলাম যে এর আগেও রায়হানের মায়ের কাছ থেকে এই তথ্যগুলো তুলে দেব, কিন্তু আমরা আগে যেটা বলেছিলাম যে আপনারা দেখছেন যে রায়হানের মার সাথে কথা বলতে গেলেই কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েন। যেই কষ্টটা আমাদের কলিজায় লাগে, কারণ এই কষ্টটা আমাদেরও সহ্য হয় না। কি করে একজন মাকে বারবার প্রশ্ন করব যে আপনার ছেলে কিভাবে আছে, আপনার ছেলে কিভাবে মারা গেল, আপনার ছেলে জীবনদশায় কী করেছিল, আপনাকে কেমন আদর করতো, আপনি কেমন আদর করতেন, আপনার ছেলে হত্যার বিচার কি, এই বিষয়গুলো যখন বলি তখন ওনার স্মৃতিগুলো আরও বেশি বেশি কাঁদায়। বিশেষ করে যেটা আমরা ভাবছিলাম যে রায়হানের একমাত্র মেয়ে, যেই মেয়েটিকে 4 মাসের রেখে 2 মাসের রেখে রায়হান যেতে হয়েছিল না ফেরার দেশে, যেই মেয়েটি বাবা ডাকতে শুরু করেনি, সেই মেয়েটি আজ বারবার বাবা ডাকছে। তার দাদিকে বলছে যে আমার বাবা কই, বা আমার বাবা কই, বা বাবা বাবা বলে ডাকে। কিন্তু দাদির চোখের সামনেই যখন এই ডাকটি বা এই শব্দটি উচ্চারণ করে, তখন আসমান ভেঙে মাথায় পড়ে রায়হানের গর্ভধারিণীর মার এবং এই রায়হানের স্ত্রীর।
তো প্রিয় দর্শক, সব কথার শেষ কথা হচ্ছে একটাই, অনেক কিছু ঘটেছে, রটেছে, অনেক কিছু হয়েছে। সত্য মিথ্যা যাচাই তারাই করবেন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, যাদের কাছে মামলা আছে, যারা বিচারক আছেন তারা, যারা এই মামলার দায়িত্ব পরিচালনা করছেন আইনজীবী, তারাই কিন্তু এই বিষয়গুলোকে উপস্থাপন করবেন, সামনের দিকে নিয়ে যাবেন। আমরা সেই প্রত্যাশা করেছি। আমরা শুধু বর্তমান অবস্থা পরিস্থিতি এগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে অনেকগুলো অভিযোগ আছে যে আকবর জেলে থাকা অবস্থায় কোন ধরনের কথাবার্তা বলছে এবং সাক্ষীগুলো কি বলছে, সাক্ষীগুলোকে কি করা হচ্ছে, এবং অভিযোগ এটাও এসেছে যে আসামির গাড়িতে আসামির আত্মীয় স্বজনরা কী করে তারা জেল থেকে আদালতে আসে, আবার আদালত থেকে জেলে যায়, সেটা তিনি বলেছেন। মাননীয় সিলেটের পুলিশ কমিশনারকে অবগত করেছেন, জালালাবাদ থানা ওসি মহোদয়কে অবগত করেছেন, সেটা তিনি বলেছেন। এই বিষয়গুলো তিনি সুদৃষ্টি দেওয়ার হয়তো কামনা করছেন যে আপনারা সুদৃষ্টি দেবেন যাতে এরকম কোনো কিছু না হয় যেটা আইনের বাইরে। এটা তো একটা আসামি যেই হোক, আসামির গাড়িতে তো আসামির আত্মীয় স্বজন আসতে পারে না, এটা আইন কখনো মেনে নেবে না, বা এটা আইনে নেই। তাই আমরা বলবো যেটা আইনের ভিতরে আছে সেটা আসলে যেন প্রয়োগ করা হয় এবং সেভাবেই যেন আসামিদের আদালতে নিয়ে আসা হয় এবং যাওয়া হয় এবং বিচারটা যেন দ্রুত হয়, সেটি কিন্তু পরিবারের দাবি। এবং রায়হানের মা বলছেন এটাও যে বিচার যদি সুবিচার পাওয়ার আশা করছেন এবং দ্রুত, এবং এটাও বলছেন যে আমি যতদিন বেঁচে আছি, তিনি যতদিন বেঁচে আছেন, সন্তান হত্যার সুস্থ বিচার না হওয়া পর্যন্ত তিনি হাইকোর্ট পর্যন্ত যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, যতটুকু প্রয়োজন হয় তিনি দৌড়াবেন, তিনি পিছ ছাড়বেন না। এবং সুস্থ বিচার, সন্তানকে তিলে তিলে হত্যা করা হয়েছে, তিনি বলছেন যে কে কীভাবে আঘাত করেছে সেটা আপনারা হয়তো জানেন। তিনি বারবার এই কথাগুলো, ওনার সাথে সাক্ষাৎকার নিতে গেলেই কিন্তু এই কথাগুলো ওনার মুখ থেকে অটো চলে আসে, যেটা আপনারা জানেন। সেই কথাগুলো বারবারই বলছেন যে আমার সন্তানকে এভাবে হত্যা করা হয়েছে। আপনারা এটাও কিন্তু অবগত আছেন, প্রথম দিকে যদিও প্রথম কয়েকদিন মামলা তেমনভাবে গুরুত্ব দেননি অনেকেই, কিন্তু পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা সমালোচনা এবং মিটিং বিচারের দাবি শুরু হয়ে গেছে, পরবর্তীতে রায়হানের লাশও কিন্তু তোলা হয়েছিল কবর থেকে এবং আবারও পোস্টমর্টম করা হয়েছে এবং তার শরীরে 113টি না 114টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল এবং তার 96টা আঘাতে তার শরীরে রক্ত জমাট হয়েছিল। 96টা আঘাত, যে আঘাতগুলো গুরুত্বপূর্ণ হয়েছিল এবং শরীরে আঘাত করেছে এবং তার হাতের নখগুলো উপরে তুলে ফেলা দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো একদম ক্লিয়ার করা হয়েছিল পরবর্তী যে রিপোর্ট আসছিল। কিন্তু এর আগের যে রিপোর্ট ছিল সেটাতে আপনারা হয়তো অনেকেই জানেন যে এটার অনেক ধরনের গাফলাতি ছিল, কিন্তু পরবর্তীতে সেটা হয়েছে। তো প্রিয় দর্শক, আসলে এটা নিয়ে সেই সময় যে এত আলোচনা সমালোচনা, আকবরকে যে সময় ধরে নিয়ে আসা হয় এই ঢুনা সীমান্ত থেকে, সেই সময়ও হাজার হাজার মানুষের ভিড় ছিল সিলেটে আকবরকে এক নজর দেখার জন্য। এখন পর্যন্ত যখন আদালতে আকবরকে নেওয়া হয়, যখনই কোনো মানুষ জানে যে আদালতে সেই রায়হান হত্যা মামলার আসামিরা এসেছে, মানুষগুলো দাঁড়িয়ে থাকে যে আসামিগুলোকে দেখার জন্য। এই অবস্থার মধ্যে এই রায়হান হত্যার মামলা চলছে এবং রায়হান হত্যার বিচারের অপেক্ষায় আছেন সিলেটবাসী। তো এখানে রায়হানের কিছু ছবি মায়ের কাছে সবসময় থাকে, তিনি যেখানে থাকেন না কোনো ব্যাগে এই যে ছবিগুলো দেখেন, রায়হানের ছবিগুলো আপা দেখেন, কত সুন্দর তরতাজা একটা যুবক, যেই যুবকটা একদম কম বয়সে, সম্ভবত 32 বছর বয়সে না 33 বছর বয়সে এই নির্মম অত্যাচারের মধ্য দিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। এই যে মা এই ছবিগুলো এখনও রাখছেন, কি করে এই ছবিগুলো বলবেন? তবে হয়তো বা বিচারটা যদি পেয়ে যান তাহলে হয়তো মার মনের মধ্যে কিছু সান্ত্বনা ফিরে আসতে পারে যে হয়তো বা আমার সন্তানের বিচারটা পেয়েছেন। তো প্রিয় দর্শক, হয়তো বলতে পারছি না, আলফা হয়তো ঘুমিয়ে আছে, আজকে প্রচুর জ্বর এবং সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। সিলেটের অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, গত শেষ রাত থেকে কিন্তু বৃষ্টি চলতেছে, যদিও এই সময় এত বৃষ্টি হওয়ার কথা না, তারপর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আমরা অন্য একদিন চেষ্টা করব আলফাকে নিয়ে আসার জন্য আপনাদের সামনে, আলফার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। বিশেষ করে রায়হানের মা এবং আলফার যে দাদি আছেন, তিনি তো সবসময় তাকে নিয়ে একদম ভেঙে পড়েন। যত সে কথা বলা শিখছে ততই সে বাবা বাবা ডাকছে, ততই কিন্তু এক একটি বাবা ডাক যেন এক একটি ছুরির আঘাত হয়ে কলিজায় পড়ছে রায়হানের মায়ের। এটা তো আপনারা যারা মা আছেন, যারা এভাবে সন্তান হারিয়েছেন, তারা আপনারা বুঝতে পারবেন যে সন্তান হারার বেদনা কি একটা মায়ের চোখের সামনে।
তো যাই হোক, আমরা কালার কাছ থেকে শেষ কথাগুলো শুনতে চাই। দয়া করে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অনেকেই কমেন্ট করছেন, আলিশা ভাই আছেন এবং রেদওয়ান ভাই আছেন, যারা আছেন আমরা অবশ্যই আপনাদের কাছে আমরা কমেন্টগুলো একটু দেখে পড়া যায় কিনা। আপনারা যারা কমেন্ট করছেন এবং আপনারা যদি সবাই লাইক এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। বেশ কয়েকদিন পরে আমরা এই ভিডিওতে আসলাম আমরা আজকে, কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি করা, আপনাদেরকে আমরা জানাতে চেয়েছিলাম। আলিশা ভাই বাংলাদেশের কোনো আইন আদালত পর্যন্ত সঠিক বিচার করে না। না, এটা আমরা বলতে পারবো না। আমরা আদালত আছে বলেই আমরা আছি, সঠিক বিচার হয়। হয়তো আপনি একটু কোনোভাবে কষ্ট পেয়েছেন, এই জন্য বলছেন। আলিশা ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমির হোসেন সাগর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যারা আছেন কমেন্ট করছেন আপনাদের সকলকে ধন্যবাদ। এবং মেসবা মেস মেসবাইউ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। যারা আছেন আপনারা একটু শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন আমরা আশা করছি। তো খালা, আমরা আসলে শেষ কথাগুলো আপনার কাছ থেকে, দর্শক যারা আছেন অনেকেই দেখছেন আপনার লাইভটি এবং আপনার কান্নাগুলোও দেখছেন, আসলে সমবেদনা অনেকেই জানাচ্ছেন। আর আসলে আপনার কান্নাগুলো দেখে তারা আসলে মর্মাহত সবাই, কারণ মায়ের চোখের সামনে সন্তান এভাবে চলে যাক। তাছাড়া আপনার সন্তানের আরেকটি সন্তান রয়েছে যে আলফা, তার ভবিষ্যৎটা অনিশ্চয়তায় ভাসছে। তার অল্প বয়সের স্ত্রী হয়েছে বিধবা। এই যে অনেকগুলো জীবন একটি মানুষের জীবনের সাথে যুক্ত ছিল, সেই মানুষগুলো আজকে নীরহারা, ডানাহারা পাখির মতো হয়ে গেছে, পড়ে আছে ঘরের এক কোনায় অথবা রাস্তার এক কোনায় অথবা বারান্দায়। তাদের আসলে মুখে হাসি নেই, তাদের হাসি আর ফুটবে না। কবে যে ফুটবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কি করে হাসি ফুটবে? যেই মানুষটি চলে গেছে সেই মানুষটি তো আর ফিরে আসবে না। আলফা তো কখনো তার বাবাকে পাবে না, সে ভালো করে তো হাসতে পারবে না। মন খুলে কী করে হাসবে? তার বাবা নেই এই পৃথিবীতে, সে এতিম অবস্থায় আছে। আলফার মা, আলফার মা যে রায়হানের স্ত্রী, সে অল্প বয়সে বিধবা হয়েছে। সে যতই অন্য কারো কাছে বিয়ে হোক আর নাই হোক, তার মেয়ের দিকে যখন তাকাবে তখন মন খুলে সে আসতে পারবে না। সারা জীবনের জন্য তার হাসিটা চলে গেছে। আর আপনার জীবনটা তো সারা জীবনটাই কিন্তু যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে, এই কষ্টটা আপনি ভুলতে পারবেন না, মন খুলে হাসতে পারবেন না। এটা সবাই জানে, সবাই বুঝতেছে। তারপরেও আমরা বলি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আপনাকে ধৈর্য ধরার শক্তি দান করেন, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা সেই শক্তি দান করেন। আপনারা যেন স্বাভাবিক হয়ে ফিরে আসেন, স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সব কিছু ভুলে। মানুষের জীবনে এরকম অনেক কিছু হারাতে হয় এবং অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, তবে কিছু কিছু হারানোটা অনেক কষ্টের হয়ে যায়। তো সেই কষ্টটা যেন আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরে দেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। তো প্রিয় দর্শক, দোয়া করবেন রায়হানের মায়ের জন্য, আলফার জন্য, আলফার মায়ের জন্য। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের দর্শকটি দান করেন। এবং সবাই দোয়া করবেন আপনারা যারা জানতে চেয়েছিলেন যে মামলার অবস্থা কী। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আপনারা অপেক্ষায় আছেন এই মামলার অবস্থাটা জানার জন্য, বা আপনারা এখনও কাজ করছেন। আপনাদের সেই সময়টা আপনাদের মনে আছে যে রায়হানের জন্য এত আন্দোলন সংগ্রাম করলাম, এখন কি অবস্থা, আমাদেরকে জানানোর দরকার। তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি রায়হানের মায়ের মুখ থেকে। আমরা শেষ কথা শুনতে চাই এই মুহূর্তে আপনারা যারা আছেন আপনাদের জন্য, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে কী বক্তব্য রয়েছে। এই মুহূর্তে আপনারা যতজনে আমার এই লাইভটা দেখতেছেন, সবাই আমাকে দেখতেছেন, কিন্তু আমার মনের ভিতরটা কেউ দেখতে পারতেছেন না। আমার কলেজের মধ্যে কিরকম আঘাত হচ্ছে, কিরকম যন্ত্রণা হচ্ছে, আমি কাউকে দেখতে পারি না, দেখাইতে পারি না। আমার এই 2টা বছর হয়েছে, আমার ঘুম হয় না, সবসময় টেনশন থাকে। একটা ফোনের আওয়াজ শুনলেই মনে হয় এই মাত্র রায়হানে ফোন দিছে। ফোনের আওয়াজটা শুনলেই আমার মনে হয় যে রায়হানে ফোন দিছে, যার কারণে আমি ফোনের সাউন্ডটা একদম কমাইয়ে রাখি, যাতে আমি আর কানে ফোনের আওয়াজটা না আসে। কোনো কোনো দিন রাত্রে 2টা 2:30টায় উঠে আমি দরজাটা খুলে ফেলি, আমার কানে হঠাৎ ভেসে আসে যে আম্মা দরজা খুলো। এইরকম পাগলের মতো আমি চলে আসছি আজ 2টা বছর থেকে। আমি সবাইকে বলবো, দর্শককেও বলবো, জনগণকেও বলবো, আমার রায়হানের খুনিরার বিচার যেন সঠিকভাবে হয়, আপনারাও দোয়া করবেন। আর আজকে আমার রায়হানের 2 বছর হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার রায়হান জান্নাতবাসী হয়। আমার রায়হানের শহীদি ধরছে আমি আমি সবাইয়ের কাছে হাত জোর করে বলছি,
আপনারা সবসময় আমার পাশে থাকুন। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি বিচারটা পাবো, এইটাই আমার অনুরোধ। আর সবাইকে ধন্যবাদ। আমি আর কথা বল কথা বলার মতো কিছু নেই। আর কি বলবেন, আর কি কি আসলে কিভাবে কি বলি আমি নিজেও বুঝতে পারতেছি না। আর এগুলো আমার সহ্য হয় না, যার ফলে আমি গত কয়েক মাস থেকে আমি তাদের লাইভ দিইনি, কারণ এটা অনেক কষ্ট দেয়, অনেক আঘাত করে কলিজায়। যাই হোক, আজকে 2 বছর পূর্তি উপলক্ষে না এসে পারলাম না, আপনারাও জানতে চাচ্ছেন। কিন্তু এত কান্না, এত চোখের জল, কত জল থাকে মানুষের চোখে। আজ 2টা বছর থেকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় কান্নায় যাচ্ছে। এই যে আজকে সকাল থেকে মিলাদ মাহফিল, সিন্নি সালাত এবং বিভিন্ন গরিব অসহায় মানুষকে বিভিন্ন জিনিসপত্র বিতরণ করেছেন এই সন্তানের, যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন সেই উসিলায়। তো প্রিয় দর্শক, কথা আর বলার কিছু নেই। আপনারা যারা অনেক দিন থেকে অপেক্ষায় ছিলেন রায়হান হত্যা মামলার অবস্থা জানার জন্য, আমরা চেষ্টা করেছি, আমরা আগামীতে চেষ্টা করব রায়হানের মেয়ে আলফাকেও নিয়ে আসার। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও মাঝে মধ্যে তথ্যগুলো দেওয়ার। যতই কষ্ট হোক না কেন মায়ের, তারপরেও তো আপনারা জানতে চান, তো কষ্ট দিয়ে হলেও মাঝে মধ্যে চেষ্টা করব আপনাদেরকে যেন আমরা জানাতে পারি এই বিষয়গুলো। তো আমাদের আজকের লাইভটি যেখান থেকে করেছিলাম, সিলেট শহরতলি আখালিয়ার নেহারিপাড়া, নিহত যুবক যে রায়হান 2020 সালে যাকে হত্যা করা হয়েছিল অক্টোবর মাসে, সেই রায়হানের বাসা থেকেই আমরা এই লাইভটি দিয়েছি। আপনারা যারা আছেন আলিশা বাই সহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর পরিশেষেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করছি যে আল্লাহর কোনো মায়ের চোখের সামনে যেন এভাবে কোনো সন্তানকে মরতে না হয়। কোনো মা এটা কামনা করেননি, কোনো দিনই কোনো মা এটা কামনা করেননি যে আমি বেঁচে থাকি আর আমার সন্তান ধ্বংস হয়ে যাক, মরে যাক, এটা কোনো মা আশা করেননি। তাই কোনো মার কাছে যদি সন্তান অনেক বয়সও হয়ে যায়, মায়ের আগে যেন কোনো সন্তান এই পৃথিবী থেকে না যায়, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা। অল্প বয়সে যেন কোনো সন্তান মায়ের চোখের সামনে এভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন সইতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী থেকে যেতে হয়। আসলে আল্লাহ তাআলার হুকুম হলে আমরা সবাইকেই যেতে হবে, কেউ আগে কেউ পিছে। কিন্তু কিছু কিছু বিষয় আমরা মেনে নিতে পারি না। এই যে বিনা কারণে অন্যায়ভাবে দরে নিয়ে নির্যাতন করে মাত্র 10,000 টাকার জন্য অথবা যে কোনো ফায়দা লুটার জন্য একজন মানুষের জীবন নষ্ট করে দিলাম, শেষ করে দিলাম। এই মানুষের পিছনে যে আরও বিশাল একটি পরিবার, আরও বেশ কয়েকজন মানুষ অপেক্ষা করছিল, এই মানুষের পিছনে যে এই মানুষগুলো ছিল, এই মানুষের জীবন ছিল, এই মানুষের হাসি খুশি ছিল, এই মানুষের সুখ শান্তি ছিল, এই মানুষের কারণে যে সব ধ্বংস হয়ে যাবে, এটা আমাদের বোঝা বা ভাবা উচিত। আমরা যে কাজগুলো করব ভাবিয়া করিতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা ছোট ছোট ভুল করতে চেষ্টা করি, আর ছোট ভুল থেকে অনেক বড় ভুল হয়ে যায়, আর সেই ভুলগুলোর মাসুল দিতে হয় আমাদের জীবন দিয়ে। তাই আমরা যেটা বলতে চেয়েছিলাম বা বলেছিলাম যে আকবরের যে বিষয়টা আপনারা দেখেছেন, তিনি বলেছেন যে ক্রাইম একটি নিউজ করেছিল একটি টিভি চ্যানেল, সেখানে অনেক বিষয় তথ্য উঠে এসেছে। সেখানেও দেখা গেছে যে আকবরের অনেক বিষয় তারা তুলে ধরেছিলেন, আর শেষ সময় এটাই কিন্তু হয়তো সবার চোখের সামনে চলে আসছে। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন খারাপ কাজ থেকে ভালোভাবে বাঁচতে পারি, খারাপ কাজ থেকে যেন দূরে থাকতে পারি। আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন, এবং আমাদের জন্য বা আমাদের আঘাতে যেন কোনো মানুষ, আমাদের জন্য যেন কোনো মানুষ আঘাত না পায়, কষ্ট না পায়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা মানুষ, আমরা নবীর উম্মত, আমরা মানুষ হিসাবেই মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিতে পারি না। এখানে আসেন, আমরা পারি না। তো প্রিয় দর্শক, এখানে রায়হানের চাচা এসেছেন, আমরা রায়হানের চাচার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। যেহেতু রায়হানের মা আসলে কথা বলতে বলতে অনেক সময় দুর্বল হয়ে পড়েন, কলিজাটা আসলে ওনার কেঁপে উঠে, ধৈর্য ধরতে পারেন না। সন্তানের এই যে হারানোর কথাগুলো যখন মনে হয়, বা সন্তানের পৃথিবীতে থাকা অবস্থায় যে লালন পালন করেছিলেন ছোটোবেলা থেকে, সন্তানের স্মৃতিগুলো জড়িয়ে আছে সব দিকে, বাসা, বাড়ি, রাস্তাঘাট, সব কাছে যেদিকেই যাচ্ছেন মা সেদিকেই কিন্তু সন্তানের স্মৃতিগুলো দেখছেন। এবং আপনারা জানেন যে রায়হানের বোন রুবা, সে লন্ডনে আছে এবং সেখান থেকেও চেষ্টা করছে, বারবারই যোগাযোগ করছে যে তার
ভাইয়ের বিচার হচ্ছে কি না সে বিষয়ে উকিলের সাথেও কথা বলছে। সিলেট তথা ঢাকা যারা আইনজীবী আছেন তাদের সাথে তার আলাপ হচ্ছে। তারা সবাই মিলেই কিন্তু তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সুস্থ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা পিছপা হবেন না। তো রায়হানের চাচার সাথে একটু কথা বলি। আসলে তো আজকে রায়হানের মৃত্যু তারিখ। আর মৃত্যু তো আসলে অনেকের স্বাভাবিকভাবে হয় আল্লাহ তালার হুকুম হলে। কিছু কিছু মৃত্যু আছে যেটা আসলে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। এই নির্যাতন, অত্যাচার, এই সমস্ত জিনিসে যদি কোনো মানুষ জীবন ত্যাগ করে সেটা তার পরিবারের সদস্যের জন্য অনেক কষ্টের। আর শুধু পরিবার না, সারা সিলেটবাসী কিন্তু রায়হানের জন্য কান্না করছে, এখনও জানার চেষ্টা করছে তারা, তাদের সেই ভালোবাসা প্রেম আছে বিদায়। তো বর্তমানে আজকের দিনটা আপনি কেমন পার করছেন, যেহেতু আজকে রায়হানের মৃত্যু তারিখ? আর পাশাপাশি যদি একটু মামলার অবস্থানটা একটু জানান, আইনজীবী শেষ পর্যন্ত কি বলেছেন? আজকে আসসালামু আলাইকুম। আজকে রায়হানের মৃত্যুর 2 বছর। আমি এখনো জোয়ারের নামাজ পড়িয়া তার জিয়ারত করিয়া আইছি। মনটা খুব খারাপ, কারণ আজ যদি এবার সে থাকতো আমরা এই পরিস্থিতির উপরে থাকতাম না। আজকে তার ফ্যামিলি, তার বাচ্চা আজ নানার বাড়িতে আছে। ওই গত সপ্তাহে দেখি আইসি এবং খুব খারাপ লাগছে। আমার নাতরিনের যখন জিজ্ঞাসা করছি যে তোমার বাবা কোথায়, আকাশের দিকে হাত উঠাইয়া বলে যে আল্লাহর বাড়িতে। এই যে কথাগুলো এখনো সবসময় মনের মধ্যে বাজে। আর যাক, এরপরেও তো আমাদের হয়তো ভাগ্যে ছিল এইটাই আল্লাহর উপরে ভরসা রাখিয়া চলতেছি। এবং মামলার অবস্থা বর্তমানে বিচারাধীন আছে। মামলা সাক্ষী আমরা 45 জনের মতো সাক্ষী শেষ হয়েছে। 44 জন। হ্যাঁ, পিবিআইয়ে 69 জন সাক্ষী দিয়া চার্জশিট দিছে। এতগুলা দেওয়ার দরকার আছিল না, কিন্তু কি বুঝিয়া এটা করছে তারাই জানে। এবং আমাদের খুব আত্মবিশ্বাস নিয়েই আমরা মামলার তদন্তভার, আমাদের আইনমন্ত্রী হিসাবে মামলার তদন্তভার দিছেন পিবিআইয়ের কাছে যে সুষ্ঠু তদন্ত পাওয়ার লাগিয়া। ইনশাল্লাহ যতটুকু পাইছি ঠিক আছে, আমরা কোনো করছি না। এবং এই সাক্ষীর বেলায় নিয়ে একটু খারাপ লাগতেছে যে মামলাটা বহু পুঁতে বাপ নির্বংশ আমাদের গ্রাম্য একটা ভাষায় কয়, সিলেটের আঞ্চলিক ভাষায়। তেও হয়তো সাক্ষী বেশি দেওয়ার কারণ হইল যে মামলাটা হয়তো লেন্দি হবে বা একটু বেশি সময় যাইব গিয়া, মামলাটা একটু ব্যতিক্রম হইব। এইটাই মনে করিয়া মনে হয় পিবিআইয়ে দিছে, জানি না। তবে যাক, আল্লাহর হুকুম, আমরা যতটুকু সাক্ষী দেওয়াইতাম পারছি সবু সত্যি যা ছিল ঘটনা, সবাই সত্যিটা দরিয়া তুলছে এবং সত্যিটাই কইছে। আর আমরার মহানগর জজ সাহেব খুব ভালো একজন মানুষ আসলা, তানেও এখান থেকে এখন বদলে করা নিয়ে গেছে। আজ 2 মাস থেকে আমরার কোর্ট বন্ধ, মহানগর কোর্ট। নতুন জজ সাহেব আগামী সপ্তাহ আওয়ার কথা, যদি আইন তাহলে আমরা মামলাটা আবার শুরু হইব। হইলে আমরা পরবর্তী কিতা ওর না ওর আপডেট আপনারা জানাইতাম পারমু। আর বিশেষ করে আমরার বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা নেত্রীও এবং তানেও, আর পররাষ্ট্রমন্ত্রী আমরা সিলেটর কৃতি সন্তান, এরপরে আরও আসেন এবার আমরা মিসবাউদ্দিন সিরাজ সাহেব, এবার আমরা মহানগর পিপি নসাদ সাহেব। ওনারা আন্তরিকভাবে সত্যি যেগুলা ওগুলা দরিয়া তুলিয়া নিয়া মামলাটা সুন্দরভাবে চালাইয়া যাইরা। ইনশাল্লাহ সবর লাগেও দোয়া করি যে আল্লাহ সবরে সুস্থ রাখতা। আমরার মামলাটা সিলেটবাসীয়ে দেখতো, পুরা বিশ্ববাসীয়ে দেখতো যে একটা মানুষরে নিয়া কিভাবে অত্যাচার করিয়া মারছে। আকবরে নিজে স্বীকারোক্তি দিছে, ওই যখন আকবরের দৌড়া হয়, ফরিদ সাহেবে যে দৌড়াইছেন আকবরে, তখন সে নিজে স্বীকারোক্তি দিছে পাবলিকের কাছে যে আমি একা মারি না, আমার সাথে আরও 4-5 জন ছিল। এই সাক্ষী তার স্বীকারোক্তি থাকা সত্ত্বেও সে এখন অস্বীকার আসতেছে
নানান তালবাহানা জুড়াইতেছে, নানান ধরনের চাল চতুরি সালার, যে কিভাবে সে মামলা থেকে বাঁচত। ইনশাল্লাহ বাঁচতে পারতো নাই। আমরা আশা রাখছি ফাঁসির রায় হইব, ফাঁসি কার্যকর করাইমু। ইনশাল্লাহ মেডিকেল রিপোর্টও আছে যে আঘাতর কারণে বেশ কিছু আঘাত করছে, যেগুলার কারণে তার মৃত্যু হয়েছে এবং হাতের নখগুলাও উঠাইছে। যাক, আমরা সব দেশবাসীর কাছে অনুরোধ জানাই আর যে আপনারাও থাকবা আমরার লোকে। আর আমরার যে প্রধানমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সবর কাছে আমার অনুরোধ যে আমরা সুষ্ঠু বিচারটা পাইতাম। আর আপনারা মিডিয়া বা ইহলোর কাছে আমার ধন্যবাদ জানাই আপনারা এখন পর্যন্ত যে আমরা লগে আসুন বা চালাইয়া যাইরা আপডেট সব খবরাখবর আমরা রেস্তাকি নিরা এবং দরিয়া তুলরা আপনারা আগামীতেও থাকতা পাইতাম। ধন্যবাদ আপনারা। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছিলাম রায়হান হত্যা মামলার অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য। আসলে রায়হানের চাচার যে কথাগুলো কান্নাজড়িত কণ্ঠে যে কথাগুলো বলেছেন, সেখানে অনেকটা ক্লিয়ার আছে যে মামলা চলছে, মামলা চলবে এবং বর্তমান যে বিচারক এসেছেন উনিও সুস্থ সুন্দরভাবে এগিয়ে যাবেন এবং সুস্থ বিচার তারা পাবেন। যেখানে রায়হানকে হত্যা করা হয়েছে, যে যাই বলুক না কেন, এখানে যে তদন্ত টিম যারা ছিলেন তারাও একটা রিপোর্ট দিয়েছেন এবং 114টি আঘাত তার শরীরে আছে এবং আঘাতের কারণে সে মারা গেছে, তার হাতের নখগুলা তোলা হয়েছে, সব বিষয় কিন্তু আছে। তবে বিষয়টা হচ্ছে যে আসামির পক্ষ থেকে যেভাবে মানে মামলাটাকে উলটপালট করার জন্য চেষ্টা করছেন, সে নিয়ে কিন্তু তারা একটু আশঙ্কায় আছেন। তবে সর্বশেষ হয়তো যদিও একটু বিলম্ব হবে মামলার রায় আসতে বা রায় পেতে, তারপরও কিন্তু তারা আশাবাদী যে মামলার সুস্থ বিচার হবে। আমরাও চাই ন্যায় বিচার যেন হোক, কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা ভোগ না করতে হয়, কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো কারণে কোনো মানুষের জীবন নষ্ট না হয়, সেটাই কিন্তু আমরা আশা করছি। যারা দোষী আছেন, দোষীদের যেন আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া হয়, সেটা প্রত্যেকেরই আশা। যেভাবে আমি আশা করি, সেভাবে আপনারাও আশা করেন, সে একইভাবেই রায়হানের পরিবারও আশা করেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। আমাদের আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেশে বিদেশে অনেক ভাই বোনরা রয়েছেন যারা রায়হান হত্যা মামলার অবস্থা এবং পরিস্থিতি জানতে চান। আপনাদের জন্যই কিন্তু আমাদের আজকের ভিডিও। রায়হান হত্যার 2 বছর পূর্তি আজ, রায়হানের মৃত্যু তারিখ আজ। আজকে তারা মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজকে তারা দিনের শুরুটা করেছেন। ইনশাআল্লাহ তারা অপেক্ষা আছেন বিচারের। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। কথা হবে, দেখা হবে আবারও যে কোনো ভিডিওতে, যে কোনো লাইভে, যে কোনো সময়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আর ভালো থাকবেন, সুস্থ থাকেন আর সুস্থ রাখবেন। অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ।